আসসালামু আলাইকুম। আমি আশিক মাহমুদ। তোমাদের মাঝখানে আবারও আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমাদের অনেকে এটা থেকে কোনো ভয় পেতে পারে, তবে অনেক সহজ একটা গ্রামার। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলবো একদম ইজি একটা বিষয়। এই বিষয়টা যদি তুমি একটু সুন্দরভাবে আস্তে ধীরে সুস্থে অনুধাবন করতে পারো, অবশ্যই তুমি মনে হয় এই টপিকসটা একদম বুঝে যাবা ইনশাল্লাহ। দেখো এখানে লিখেছি আমি অলরেডি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি? সেন্টেন্সের পরিবর্তন। ট্রান্সফরমেশন মানে কি? পরিবর্তন, স্থানান্তর। অর্থাৎ একটা ফরম্যাট থাকবে আর একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে, তবে এখানে অর্থ কোনো পরিবর্তন হওয়া যাবে না। দেখো সেন্স লিখেছি আমি আর ধারণা। ট্রান্সফরমেশনের ভিতরে কিন্তু লুকিয়ে আছে সেন্স বা ধারণা। মানে তুমি পরিবর্তন করবা, তবে তুমি একটা কাজ করবা যে অর্থ যেন চেঞ্জ না হয়ে যায়, কিন্তু গঠনটা চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে। যেমন দেখো, যদি বলা হয় যে সে ভালো ছেলে, এবার পরবর্তী বাক্যে যদি বলা হয় যে সে খারাপ ছেলে নয়, তার মানে কি? সে ভালো ছেলে। দেখো সেন্টেন্স যা ছিল তা পরিবর্তন করা হয়েছে, কিন্তু অর্থ একই আছে। অর্থাৎ সেন্টেন্সের গঠনটা চেঞ্জ হবে, কিন্তু অর্থ চেঞ্জ হবে না। সেটাই হলো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন যে কয় ধরনের তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে সিম্পল থেকে বিভিন্ন সেন্টেন্সের রূপান্তর বলতে পারে, সিম্পল থেকে কমপ্লেক্স বলতে পারে, সিম্পল থেকে কম্পাউন্ড বলতে পারে, অথবা বিভিন্ন প্রকার ডিগ্রির পরিবর্তন, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। তারপর দেখো লিখেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসতে পারে। আবার দেখো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ আসতে পারে। তবে এগুলো সম্পর্কে অবশ্যই আমি ক্লাসে আলোচনা করছি, তোমরা সবগুলো একদম মনোযোগ দিয়ে শুনবা। আর এখানে আমি একটু তোমাদের বোঝার সুবিধায় 4টা পার্ট তৈরি করবো হয়তো ক্লাসে। হয়তো ক্লাসটা বড় হবে, তবে প্রত্যেকটা পার্ট খুব সংক্ষেপ আকারে থাকবে। কেমন হতে পারে সেগুলো বিষয়ে আজকে আলোচনা হবে। দেখো আমি এখানে 1 নম্বর নিয়মে দিয়েছি যে অনলি বা অ্যালোন এর পরে দেখো প্লাস চিহ্ন দিয়েছি। অনলি বা অ্যালোন এর পরে যদি আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ব্যক্তি থাকে, তাহলে নেগেটিভ করার সময় অবশ্যই নাউন ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে নেগেটিভ করার সময় কি নিয়ে আসতে হবে? নাউন ভার্ব। দেখি কিছু উদাহরণ, দেখো তোমরা একটু ফলো করে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করতে পারে। দেখো তো আমি বলেছিলাম যে অনলি বা অ্যালোন এর পরে যদি আল্লাহ বা সৃষ্টিকর্তা থাকে, তাহলে অবশ্যই নেগেটিভ করার সময় নাউন ভার্ব আসবে। দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, দেখো অনলি এর পরিবর্তে কি আসছে? নাউন ভার্ব আসছে, আর বাকিটা সব কিন্তু অর্থ একই থাকছে। আবার দেখো অনলি আছে, আবার অনলি এর পরিবর্তে আবার দেখো কি আসছে? নাউন ভার্ব। ছিল অনলি শি ক্যান হেল্প মি, পরের বার আমি করেছি নাউন ভার্ব শি ক্যান হেল্প মি। দেখো তারপরে আবার অ্যালোন করা আছে। আমি বলেছিলাম যে অ্যালোন বা অনলি এর পরে যদি আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ব্যক্তি থাকে, তাহলে কি হবে? নেগেটিভ করার সময় নাউন ভার্ব আসবে। দেখো তাই আসছে অ্যালোন হি ক্যান সলভ দিস। দেখো অ্যালোন উঠে গিয়ে আমাদের নেগেটিভ করার সময় নাউন ভার্ব আসছে। এই নাউন ভার্ব তাহলে কখন আসে আর অনলি কখন আসে? দেখতে হবে যে এদের পরে যদি আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ব্যক্তি থাকে, তাহলে অবশ্যই নাউন ভার্ব করবা নেগেটিভ করার সময়। হ্যাঁ দেখো তোমরা এবার রুল 2, এখানে লেখা আছে অনলি বা অ্যালোন। আমি দুঃখিত অবশ্য, কারণ তোমাদের আমি পূর্বের নিয়মে লিখেছিলাম অ্যালোন বানান ই দিয়েছিলাম না, আমি এটা ভুল দিয়েছিলাম, তার জন্য অবশ্যই দুঃখিত। দেখো অনলি আর অ্যালোন, এবার এরপরে দেখো প্লাস আছে। অর্থাৎ অনলি বা অ্যালোন এর পরে যদি প্লাস প্লাস বস্তু থাকে, তাহলে অনলি আর অ্যালোনের পরে যদি বস্তু থাকে, তাহলে নেগেটিভ করার সময় বলো তো কি আসবে? এখানে লেখা আছে নাথিং বাট। এবার দেখো অনলি বা অ্যালোন এর পরে যদি সংখ্যা থাকে, সংখ্যা তো বোঝো, আমরা সবাই সংখ্যা অবশ্যই বুঝি, 1 2 3 5 কেজি 10 কেজি এরকম থাকতে পারে। সংখ্যা থাকলে অবশ্যই নট মোর দ্যান বা নট লেস দ্যান আসতে পারে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নট মোর দ্যান আর নট লেস দ্যান কি একই? তবে একটু সামান্য পার্থক্য আছে। দেখো উদাহরণগুলো বুঝলে আমার মনে হয় সমাধান হতে পারে। দেখো এখানে লেখা আছে দি বি অনলি লিভস ইন দা হাইভ, মৌমাছি শুধুমাত্র মৌচাকেই বাস করে। দেখো তো অনলি আছে,
এর ভিতর আছে লিভস ইন দা হাইভ, এই মৌচাকে বাস করে, এটা তো অবশ্যই ব্যক্তি হবে না, অবশ্যই বস্তু বোঝাবে, এটা তো সংখ্যা বোঝাচ্ছে না। তাহলে যদি বস্তু ব্যক্তি না বুঝিয়ে, সংখ্যা না বুঝিয়ে অন্য কিছু বোঝালে মনে রাখবা যে নেগেটিভ করার সময় নাথিং বাট আসবে। ওই জন্য দেখো দা বি নাথিং বাট লিভস ইন দা হাইভ। হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই নাথিং বাট কি সেন্টেন্সের শুরুতে বসাবো না শেষে বসাবো? মনে রাখবা যেখানে অনলি আর অ্যালোন থাকবে সেই জায়গায় বসালে ভালো হবে। তারপর দেখো হি নিডস অনলি 20 টাকা, 20 টাকা চাচ্ছে, অবশ্যই সংখ্যা বোঝাচ্ছে। আর আমরা জানি সংখ্যা বোঝালে কি হয় যে নট মোর দেন, অনলি এর জায়গায় নেগেটিভ করার সময় কি আসবে? নট মোর দেন। পরবর্তী সেন্টেন্স দেখো হি নিডস অনলি 20 কেজি সুগার। এবার দেখো এইটা আমি নেগেটিভ করেছি এরকম যে হি নিডস নট লেস দেন 20 কেজি সুগার। তাহলে 20 কেজি সে সুগার চাই, বেশি সুগার চাই না। দেখো এখানে সুগার কিন্তু আনকাউন্টেবল নাউন আর টাকা কিন্তু কাউন্টেবল নাউন। তাহলে মনে রাখবা যে কাউন্টেবলের পূর্বে নট মোর দেন আর আনকাউন্টেবলের পূর্বে নট লেস দেন বসালে ভালো হয়। রুল 3 তে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানি থাকলে নেগেটিভ করার সময় নট এ ফিউ আসে। আবার দেখো মাস থাকলে নেগেটিভ করার সময় নট এ লিটল আসে। কথা হচ্ছে মাস আর ম্যানির পার্থক্য হালকা অবশ্যই আছে, এটা বোঝা উচিত। ম্যানির পরে যে নাউন বসে এটা কাউন্টেবল হয়, সেগুলো গোনা যায়। আর মাসের পরে যেগুলো থাকে সাধারণত সেগুলো গোনা যায় না, আনকাউন্টেবল ধরা হয়। যেমন দেখো হি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। তাহলে হবে কি? নেগেটিভ করার সময় বললাম কি ম্যানি থাকলে কি হবে? নট এ ফিউ। তাহলে হবে হি হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ডস। দেখো ম্যানি এর জায়গায় আমরা কি নিয়ে এসেছি? নট এ ফিউ। এবার দেখো আছে হি হ্যাজ মাস সুগার, হি হ্যাজ মাস সুগার। তাহলে কি দেখো সুগার অবশ্যই আনকাউন্টেবল নাউন আর তার আগে দেখো মাস আছে। আর মাস থাকলে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি আসতে পারে? নট এ লিটল আসবে। তাহলে এই নিয়মটা অবশ্যই একটু ভালোভাবে পড়ে নিও যে ম্যানি আর মাস থাকলে কি হতে পারে। দেখো তোমরা রোল 4 এ কি লিখেছি আমরা কিন্তু শিখাচ্ছি হচ্ছে অ্যাফারমেটিভ টু নেগেটিভ, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। দেখো এবার লিখেছি অলওয়েজ থাকলে নেভার হয়। তাহলে অলওয়েজ থাকলে নেগেটিভ পড়ার সময় একটা বাক্যে কি বসতে পারে? দেখো তো নেভার বসতে পারে। আর নেভার বসলো এবং এর অলওয়েজ এর পরে একটা ওয়ার্ড অবশ্যই থাকবে, সেটা আর তোমাকে বিপরীত ওয়ার্ড বসানোর চিন্তা করতে হবে। দেখো বলা আছে অলওয়েজ থাকলে নেভার বসে এবং এর পরবর্তী ওয়ার্ডটির অপোজিট বা বিপরীত ওয়ার্ড বসাতে হবে। দেখো আমরা এখানে দুইটা সেন্টেন্স লিখেছি, দুইটা সেন্টেন্সই তোমাদের মনে হচ্ছে যে একই রকম, এটা সবাই ভুল করে বেশিরভাগ ক্ষেত্রে, একটু খেয়াল রাখো। দেখো লিখেছি হি অলওয়েজ রিমেম্বারস মি, সে সবসময় আমাকে মনে করে বা স্মরণ করে। দেখো হি বসাইছি আর অলওয়েজ থাকলে আমরা কি বললাম? নেভার আসবে। পরবর্তী ওয়ার্ডটা দেখো রিমেম্বার, রিমেম্বার মানে স্মরণ করা, এর অপোজিট কি হবে? ফরগেট। রিমেম্বার মানে যদি স্মরণ করা হয়, ফরগেট মানে ভুলে যাওয়া। দেখো তো এখানে রিমেম্বারস কোন ফরম্যাটে ছিল? ভার্বের সাথে এস যোগ করছিল, অর্থাৎ এরা প্রেজেন্ট ফর্মে ছিল। দেখো আমি অ্যানসার করার সময় ঠিকই প্রেজেন্ট ফর্মে নিয়ে আসছি। এবার দেখো হি ইজ অলওয়েজ রিমেম্বার্ড, এবার দেখো রিমেম্বার্ড আছে, আমি আগের সেন্টেন্সে দিয়েছি হালকা একটু চেঞ্জ করে। দেখো রিমেম্বার্ড, আমরা রিমেম্বারের অপোজিট কি জেনেছিলাম? যে ফরগেটস। তাহলে ফরগেট যদি নেগেটিভ হয়, অপোজিট মিনিং হয়। দেখো তো আবারও হি ইজ বসে গেছে, অলওয়েজ থাকলে নেভার আসবে, তবে এখানে রিমেম্বার্ড ছিল। যদি কি এখানে ফরগেটস দেয় অবশ্যই ভুল হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে রিমেম্বার্ড পাস্ট ফর্মে আছে, তাহলে পরবর্তী বাক্যের যে অপোজিট মিনিং হবে সেটাও কিন্তু পাস্ট ফর্মে হতে হবে। পরবর্তী রুল 5 নিয়ে এসেছি। এখানে বলা আছে বোথ ডট ডট এন্ড হলে নেগেটিভ করার সময় কি আসতে পারে? দেখো এখানে বোথ ডট ডট এন্ড হলে নেগেটিভ করার সময় আসতে পারে নট অনলি ডট ডট বাট অলসো। আবার দেখো আরেকটা আমি শর্টকাট নিয়ম দিয়েছি, বেশি লেখা ভিডিও টাইম অনেক লেন্দি হয়ে যাচ্ছে তাই আর কি। এখানে দেখো লেখা আছে এভরি থাকলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো আসে, আর একটু পরবর্তীতে বাট আসে। কিভাবে একটু উদাহরণটা মনে রাখো, পরে তোমরা নিয়মটা ভালো করে লিখে নিও। দেখো লেখা আছে
বোথ হি অ্যান্ড হিজ সিস্টার, সে এবং তার বোন উভয় ইজ প্রেজেন্ট, উপস্থিত। দেখো আমরা বলছিলাম যে বোথ ডট আর অ্যান্ড থাকলে নেগেটিভ করার সময় নট অনলি আর বাট অলসো আসে। এতে বোথের জায়গায় দেখো আমরা দিয়েছি নট অনলি, আর অ্যান্ড এর জায়গায় দিয়েছি বাট অলসো। তাহলে বোথের জায়গায় কি নট অনলি, আর অ্যান্ড এর জায়গায় কি দিয়েছি বাট অলসো। সেন্টেন্স কমপ্লিট। তারপর দেখো কি বলা আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা একটু খেয়াল রাখো। দেখো আমি বলেছিলাম এভরি থাকলে কি আসবে, দেয়ার ইজ নো। হ্যাঁ, দেয়ার ইজ নো এসেছে। তারপরে একটা কাজ করবো যে এভরি এর পরে যে অংশ থাকে, এভরি এর পরে বডি থাকতে পারে, মাদার থাকতে পারে, ফাদার থাকতে পারে, সেটা বসিয়ে দিবা। দিয়েছি বসিয়ে। এবার একটা কি আসবে, বাট আসবে। তাহলে নিয়মটা কেমন দাঁড়ালো, এভরি থাকলে দেয়ার ইজ নো প্লাস পরবর্তী একটা ওয়ার্ড থাকতে পারে, তারপরে বাট বসিয়ে বাকি অংশ কমপ্লিট করলে তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা কমপ্লিট হয়ে যাবে। রুল 6 এ লেখা আছে সামটাইমস থাকলে অলওয়েজ হয়। অর্থাৎ নেগেটিভ করার সময় যদি সামটাইমস থাকে তাহলে নেগেটিভ করার সময় কি নিয়ে আসতে হবে, অলওয়েজ নিয়ে আসতে হবে। তারপর দেখো কি বলা আছে, তারপরে বাক্যে একটা অক্সিলারি ভার্ব, তারপর নট বসাতে হবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব কোনগুলা আজকে আমি হালকা করে বলবো। তবে ভার্ব সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারো, তোমরা হয়তো জানো ভার্ব হয় 2 প্রকার 5 প্রকার। তোমাদের আমি কমপক্ষে প্রায় 30 প্রকারের উপরে বেশি ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আমার প্লেলিস্টে দেখে নিও। আর তাহলে দেখো এই বাক্যে অক্সিলারি ভার্ব এর পর একটা নট হবে এবং সামটাইমস থাকলে অলওয়েজ হবে। দেখো লিখিস একটা উদাহরণ, মাই ফাদার সামটাইমস ভিজিটস মি। আমার বাবা মাঝে মাঝে আমাকে দেখতে আসে, আমাকে সাক্ষাৎ করতে আসে আমার সাথে, এরকম বলছে আর কি। দেখো তারপর আমি নেগেটিভ করেছি কি, মাই ফাদার। দেখো তো সামটাইমস এর পরিবর্তে আমি কি করেছি, অলওয়েজ নিয়ে এসেছি। অবশ্যই নিয়ে এসেছি। আর আমি বলেছিলাম অবশ্যই এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব প্লাস নট নিয়ে আসতে হবে। দেখো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই। একটা সেন্টেন্সে যদি অ্যাম, ইজ, আর, ক্যান, কুড প্রচুর অক্সিলারি ভার্ব আছে, সেগুলো যদি না থাকে তাহলে বাইরে থেকে ডু নট, ডাজ নট, আর কি দেখো ডিড নট নিয়ে আসতে হবে। এখন কি রকম হতে পারে, এখন তোমাদের কথা যে সামটাইমস এর জন্য অলওয়েজ আসছে, ডাজ নট, ডু নট এগুলো আগে কেন বসালাম? দেখো মনে রাখবা যে সবসময় মূল ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। অলওয়েজ তো অ্যাডভার্ব, সামটাইমস অ্যাডভার্ব। ওইজন্য দেখো আমরা মূল ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা বসিয়েছি। এইভাবে আমরা নেগেটিভটা করেছি। এবার দেখো তো টু ডট ডট টু যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় আসবে দেখো সো ডট ডট দ্যাট। অর্থাৎ প্রথম টু এর জায়গায় সো আর দ্বিতীয় টু এর জায়গায় কি আসবে, দ্যাট আসবে। তারপরে দেখো দ্যাট এর পরে একটা কি আসবে বললাম, সাবজেক্ট আসতে হবে, তাহলে ভালো হবে। তারপরে ক্যান অথবা কোড প্লাস নট আসবে। আরো অনেক কিছু আসতে পারে, মে নট, উইল নট, আমি সংক্ষেপে লিখেছি। দেখো এখানে এশা ইজ টু স্মল, এশা এতই ছোট যে টু টাচ দ্য রুফ, ছাদ ছুঁইতে পারছে না। অর্থাৎ টু ডট ডট টু অর্থ হচ্ছে এতই ছোট যে, এতই বড় যে, এতই যে অর্থ প্রকাশ করে, যার অর্থটা নেগেটিভ বোঝায়। এশা এতই ছোট যে সে ছাদটি ছুঁইতে পারে না। এবার দেখো তো এশা ইজ সো স্মল, এশা ইজ সো স্মল প্রথম টু এর জায়গায় কি সো দিয়েছি, আর দ্বিতীয় টু এর জায়গায় দেখো দ্যাট দিয়েছি। তারপরে সাবজেক্ট কি লাগবে, দেখো তো এশা তো অবশ্যই মেয়ে মানুষের নাম, ওই জন্য এখানে শি দিয়েছি। তারপরে ক্যান নট দিয়েছি, তারপর টাচ দা রুফ বাকি অংশ। আমি বলেছিলাম যে ক্যান নট বা কুড নট হবে, কিন্তু অনেকে বলতে পারে এখানে কুড নট দিলে কি সমস্যা, অবশ্যই সমস্যা। দেখো তোমরা আগে সেন্টেন্সে ইজ ছিল, কি ছিল, ইজ ছিল। ওয়াজ যদি থাকতো তাহলে এটা কুড নট হতো। এখানে কিছু ব্যতিক্রম কিছু উদাহরণ বলেছি, ব্যতিক্রম না তাও লিখেছি আমি। দেখো ব্যতিক্রম কিছু উদাহরণ, দেখো আই শ্যাল রিমেম্বার ইউ। এতক্ষণ আমরা যে উদাহরণগুলো লিখেছি সেখানে কিছু শর্ত ছিল, অনলি থাকতে পারে, আবার দেখো ওখানে অলওয়েজ থাকতে পারে, সামটাইমস থাকতে পারে, আরো ছিল হচ্ছে ম্যানি, মাস্ট, আবার বিভিন্ন কিছু ছিল। কিন্তু এখানে দেখো ওইসব কিছু শর্ত এখানে দেওয়া নাই। যখন এরকম শর্ত থাকবে না তখন তোমাকে নেগেটিভ করতে হলে একটু খেয়াল রাখতে হবে সেন্টেন্সের মিনিং এর দিকে। আর আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে ট্রান্সফরমেশন
তোমাকে পরিবর্তন করতে হবে, তবে মিনিং একই থাকবে, স্ট্রাকচারটা পরিবর্তন হতে পারে তোমার। দেখো আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করি। আমি যদি এরকম করি আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না, তার মানে কি আমি তোমাকে স্মরণ করি। দেখো হি ইজ এ গুড বয় বাট হি ইজ নট এ ব্যাড বয়। হি ইজ এ গুড বয় মানে সে ভালো ছেলে, আর হি ইজ নট এ গুড ব্যাড বয় মানে সে খারাপ ছেলে নয়। আমার মিনিং কিন্তু একই থাকছে। দেখো এবার হি ইজ এ পোলাইট বয়, সে একটা ভদ্র ছেলে। এটাকে নেগেটিভ করলে হবে হি ইজ নট এ ইমপোলাইট বয়। অনেকে এটাকে অপোজিট করতে যে দিতে পারে হি ইজ নট এ ব্যাড বয়, এটা কিন্তু হবে না, কারণ পোলাইটের অপোজিট ওয়ার্ড হলো ইমপোলাইট। দেখো তোমরা রোল পরবর্তী লেখা আছে, মাস্ট থাকলে কিন্তু ক্যান অথবা কুড নট বাট আসবে। আবার দেখো পরে আমি লিখেছি ক্যান নট অথবা কুড নট হেল্প আসবে। তাহলে মাস্ট থাকলে আমাদের কি আসছে, ক্যান নট অথবা কুড নট বাট আসছে। পরে বলেছি ক্যান নট অথবা কুড নট হেল্প আসতে পারে, এরপরে ভার্বের সাথে একটা আইএনজি যোগ হতে পারে। তবে সবসময় এইটা দিয়ে তোমরা নেগেটিভ করলে পরীক্ষায় ভুল হবে না, এটা দিয়ে করলে একটা সমস্যা আছে। যদি ক্যান নট বা কুড নট হেল্প বসাই, পরে ভার্বের সাথে একটা হতে হবে আইএনজি, সেটা দরকার নাই তোমার। দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপন মাস্ট অবে হার প্যারেন্টস, আপন অবশ্যই তার বাবা মাকে সম্মান করে বা মান্য করে। দেখো আপন ছিল, মাস্ট থাকলে ক্যান নট বাট বসবে বলছিলাম। দেখো ক্যান নট বাট বসলে বাকিটুকু বসালে হয়ে যায়। যদি আমি ক্যান নট হেল্প বসাই, দেখো পরে আবার অবেইং করছি, কেন ঝামেলা করা দরকার। দেখো অবশ্যই তুমি যেটা সহজ মনে হয় সেটাই করবা। ক্যান নট বাট বসাবো আর ক্যান নট হেল্প বসালে পরে আবার আইএনজি করা লাগবে, সেটা তোমার মনে নাও থাকতে পারে। আর থাকলেও এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আইএনজি করতে গেলে তোমার ঝামেলা হতে পারে। নিয়মটা দেখো এবার, সাদিয়া মাস্ট ইট মোর রাইস। এবার দেখো মাস্ট থাকলে ক্যান নট বাট ইট মোর রাইস, আর মাস্ট থাকলে দেখো ক্যান নট হেল্প। আজকের মতো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ক্লাস হয়তো এখানে শেষ। তবে নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভ কিছু কোশ্চেন আসতে পারে, এর জন্য আমি পরবর্তী ভিডিও দিব। তবে এর মাঝে তোমাদের যদি কোনো প্রয়োজন লাগে, অবশ্যই একটা কাজ করবা যে আগে প্রথমে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়বা, তারপর তুমি হবে উল্টা থেকে আবার সোজা যাবা, দেখবা তোমার কাছে কিছুটা হলো ইজি লাগবে। আর যদি পার্ট 2 পেতে চাও, অবশ্যই পার্ট 2 পাবা। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবা। যদি পরবর্তী কোনো ভিডিও ছাড়ি, ইম্পর্টেন্ট কোনো ভিডিও ছাড়ি, তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা। আর প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আমি তোমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। হাতে থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।